সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। তো বরাবরের মতো আমরা গত ক্লাসে আমি যে অংশটা পড়িয়েছি এখানে আমরা শিল্প সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি। শিল্প কাকে বলে, শিল্প স্থাপনের নিয়ামকগুলো, শিল্প কী ধরনের পরিবেশে গড়ে ওঠে, তারপর বিশ্বের প্রধান যে শিল্পগুলো আছে তার মধ্যে একটা অন্যতম শিল্প হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্প। এটা সম্পর্কে আমরা একটু জেনেছি। তো এবং এটার এই লৌহ ইস্পাত শিল্পের বাণিজ্য, এটার গুরুত্ব এবং কী কাজে ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসে আমরা কি কি বিষয় পড়ব এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের শিকনফলটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা জানব বস্ত্র ও বয়নশিল্প স্থাপনের নিয়ামক সম্পর্কে। এখানে তোমরা জানতে পারবে, মানে যেটাকে টেক্সটাইল এবং ওয়েভিং ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, বস্ত্র এবং বয়নশিল্প। তারপরে এটার বিশ্বের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে জানবে। তারপরে এখানে বাংলাদেশের যে প্রধান যে শিল্পগুলো আছে, চিনি শিল্প, সিমেন্ট, সার তৈরি, পোশাক, ওষুধ শিল্প, এই কয়টা শিল্প সম্পর্কে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত করে একটু জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে বস্ত্র এবং বয়নশিল্পের যে স্থানীয়করণ বা স্থানীয়করণের জন্য যে নিয়ামকগুলো আছে, মানে স্থাপনের যে নিয়ামকগুলো আছে, নিয়ামকগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। বস্ত্র এবং বয়নশিল্প, যেটাকে বলা হয় টেক্সটাইল এবং ওয়েভিং ইন্ডাস্ট্রি বলা হয় এগুলোকে। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প এবং পুরো বিশ্বে এটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প। এবং এই পৃথিবীর প্রায় ৭৭% কাপড় কার্পাস তুলা থেকে উৎপাদন করা হয় এবং পৃথিবীর সকল দেশ এবং সমাজের নিকট বস্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে কিন্তু এই বস্ত্রের চাহিদাও আছে। অন্ন, বস্ত্র, মানে খাবারের পরেই কিন্তু আমাদের এই বস্ত্রের চাহিদার কথা বলা আছে। তো এই হিসেবে আমরা বস্ত্র এবং বয়নশিল্পের যে স্থানীয়করণের যে নিয়ামকগুলো, এই নিয়ামকগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা ভৌগোলিক, একটা অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক নিয়ামক। তো ভৌগোলিক নিয়ামকগুলো এগুলোর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন কাঁচামালের সহজলভ্যতা, জলবায়ু, শক্তি সম্পদ। তারপর অর্থনৈতিক নিয়ামকগুলোর মধ্যে আছে তোমার শ্রম শক্তির সহজলভ্যতা, পরিবহন, বাজার, উন্নত প্রযুক্তি। এরপরে আরেকটা আছে আমাদের রাজনৈতিক নিয়ামক। এখানে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারের বিভিন্ন ধরনের শিল্পনীতি। তো এগুলো যদি আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করি। ভৌগোলিক নিয়ামক, যেমন ধরো প্রথমে কাঁচামালের সহজলভ্যতা। তো বিশ্বের আমরা যে কোনো শিল্পের কথা বলি না কেন, সবসময় কিন্তু কাঁচামালের মানে কাঁচামালের যোগানটা কিন্তু সবসময় লাগবে। মানে কাঁচামাল ছাড়া কিন্তু কোনো শিল্প গড়ে তোলা সম্ভব হবে না। তো সেই জন্য কাঁচামাল কিন্তু অবশ্যই লাগবে এবং কাঁচামাল থেকেই কিন্তু আমরা পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের পণ্যটা আমরা পাবো। তো সেজন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, যে কাঁচামালের নিশ্চয়তাটা আমাদের আগে করতে হবে। তো এই হিসেবে যদি আমরা দেখি যে ভারতের যে দক্ষিণাত্যের মালভূমির অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন হয়। এই তুলার উপর নির্ভর করে মুম্বাই, আহমেদাবাদ, পুনে, জয়গাঁও, বিভিন্ন শহরগুলোতেই কিন্তু এই বস্ত্র এবং বয়নশিল্পগুলো গড়ে উঠেছে। তার মানে যে বস্ত্র এবং বয়নশিল্পের
প্রধান কাঁচামাল হচ্ছে তুলা। তো তুলা যেখানে উৎপাদিত হবে এর কাছাকাছি অঞ্চলগুলোতেই কিন্তু এই বস্ত্র এবং বয়নশিল্পের বিকাশ ঘটবে। এরপরে আছে হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে এমন একটা জলবায়ু লাগবে যেটা হচ্ছে অনুকূল জলবায়ু। তো বস্ত্র এবং বয়নশিল্পের জন্য কেমন বা জলবায়ু লাগে, এটা হচ্ছে সাধারণত আর্দ্র যে জলবায়ুটা এই বস্ত্র এবং বয়নশিল্পের জন্য বিশেষভাবে উপযোগী। কারণ এই আর্দ্র জলবায়ুতে হচ্ছে তুলা থেকে যখন হচ্ছে সুতা উৎপাদন করা হয় এই সুতাগুলো হচ্ছে ছিঁড়ে যায় না আর্দ্র জলবায়ুতে। আবার যখন হচ্ছে এটা শুষ্ক জলবায়ুতে তৈরি করা হয় জলবায়ু অঞ্চলে, তখন সুতাগুলো এই শুষ্ক উষ্ণ জলবায়ুতে করা হয় তখন হচ্ছে সুতাগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায়। সেজন্য দেখা যায় যে কি যেখানে আর্দ্র জলবায়ু বাংলাদেশ, ভারত, চীন এই ধরনের অঞ্চলগুলোতে কিন্তু এই শিল্পটা বিকাশ করেছে। এছাড়া হচ্ছে যেখানে শুষ্ক জলবায়ু, উষ্ণ জলবায়ু, যেমন কানাডা, এই রাশিয়া, এই অঞ্চলে হচ্ছে তুলাগুলা সুতাগুলা ছিঁড়া যায়। তো যার কারণে হচ্ছে ওই অঞ্চলে তেমন একটা প্রসার লাভ করতে পারেনি। সেই জন্য আমরা দেখি মধ্য এশিয়ায় হচ্ছে তুলা উৎপাদক অঞ্চলে এই বস্ত্র এবং বয়নশিল্পগুলো প্রসার লাভ করেছে। তবে কিছু কিছু দেশে কৃত্রিম আর্দ্রতা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের কতিপয় দেশে কিন্তু আবার এটা দেখা যায়, যেমন ধরো উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে। তারপর হচ্ছে শক্তি সম্পদ, এটা তো জানি। কার্পাস বয়নশিল্প প্রতিষ্ঠার শক্তি সম্পদের সহজলভ্যতাও এটা খুবই গুরুত্বপূর্ণ। তেল, কয়লা, গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো হচ্ছে এই ধরনের শক্তি সম্পদগুলো লাগবে। হ্যাঁ, তো এই শক্তি সম্পদটাই হচ্ছে এই শিল্পটা বিকাশের ক্ষেত্রে একটু সহায়ক ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে অর্থনীতি নিয়ামক, তারপরে হচ্ছে শ্রম শক্তি। আমরা তো জানি যে কোনো একটা শিল্প চালাতে গেলে অবশ্যই আমাদের শ্রমশক্তি লাগবে। যেখানে হচ্ছে শ্রমশক্তি সহজলভ্য সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পগুলো তাড়াতাড়ি বিস্তার লাভ করতে পারে। যেমন আমাদের এই অঞ্চলগুলোতে ভারত এবং চায়নাতে দক্ষ এবং সুলভ শ্রমিকের কারণে ঘনবসতিপূর্ণ দেশগুলোতে হচ্ছে এই শিল্পগুলো প্রসার লাভ করেছে। তারপরে হচ্ছে এই পরিবহন ব্যবস্থা হচ্ছে বস্ত্র এবং বয়নশিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবহন ব্যবস্থার সাথে সাথে এই বয়নশিল্প বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে, যেমন যুক্তরাষ্ট্রের ল্যাঙ্কাশায়ারে কার্পাস ও বয়নশিল্প কেন্দ্রীভূত হওয়ার পিছনে সেখানকার হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থার ভূমিকা রয়েছে। বাজার ব্যবস্থা লাগবে। এই শিল্প বিকাশে বাজার ব্যবস্থার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজারের উপর নির্ভর করে বাংলাদেশেও কিন্তু এই শিল্পটা প্রসার লাভ করেছে। তারপরে আছে উন্নত প্রযুক্তির উপরে হচ্ছে এই শিল্পটা অনেকাংশেই নির্ভর করে। সেজন্য আমরা দেখি যে চায়না, যুক্তরাজ্য, জাপান প্রভৃতি দেশে এই শিল্পটা যথেষ্ট বিকাশ লাভ করেছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, সরকারের পৃষ্ঠপোষকতা। এই শিল্প কেন্দ্রীভূত হওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা। অনেক সময় কোনো স্থানে কোনো শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে সরকার সহযোগিতা করে থাকে। যেমন সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকায় মসলিন শিল্প গড়ে উঠেছিল। তারপরে শিল্পনীতি। সরকারের শিল্পনীতি যে কোনো শিল্পের কেন্দ্রীকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশ সরকার নির্দিষ্ট স্থানে শিল্পটি গড়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, এছাড়া সরকার অনেক সময় এই শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ঋণও প্রদান করে থাকে। তো এগুলো শিল্পনীতির মধ্যে আছে। তারপরে আমি এখন হচ্ছে তোমাদেরকে হচ্ছে বস্ত্র এবং বয়নশিল্পের যে প্রধান উৎপাদনকারী কয়েকটা দেশের নামগুলো বলি। প্রথমে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ উৎপাদিত হচ্ছে ভারতে। উৎপাদনের পরিমাণ হচ্ছে 5,770,000 মেট্রিক টন। যুক্তরাষ্ট্র, চায়না, ব্রাজিল, পাকিস্তান, তুরস্ক, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, তুর্কমেনিস্তান আর হচ্ছে বুর্কিনা ফাসো, এই কয়টা দেশে হচ্ছে কার্পাস এবং তুলা
সবচেয়ে বেশি উৎপাদিত হয়। হ্যাঁ, তো তো যাই হোক, তো কার্পাস এবং বয়ন শিল্প সম্পর্কে তোমরা একটু জেনে রাখো। তো এরপরে হচ্ছে আমরা বাংলাদেশের হচ্ছে শিল্পগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো বাংলাদেশের যে শিল্পগুলো আছে, মানে যেগুলো বাংলাদেশের প্রধান প্রধান শিল্প, এই শিল্পগুলোর মধ্যে একটু আগে বলেছিলাম যে চিনি শিল্প, সিমেন্ট শিল্প, সার কারখানা, পোশাক শিল্প। তো বাংলাদেশের যে চিনি শিল্পটা আছে, চিনি শিল্পটা একটু বলি। যে শিল্পর ক্ষেত্রে তো আমরা শিল্পের সংজ্ঞা তো আমরা এর আগে জেনেছি যে দেশের হচ্ছে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শিল্পের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো যদি তাকায়, যে দেশগুলো যত উন্নত তাদের শিল্পগুলোই তত উন্নত। তার মানে হচ্ছে ও দেশের উন্নয়নের পিছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেই কিন্তু হচ্ছে এই শিল্পগুলো, কারখানাগুলো। তো আমাদের এই দেশটা যদিও বা হচ্ছে আমরা কৃষি প্রধান হয়, আমরা শিল্পতে তেমন একটা শিল্পক্ষেত্রে আমরা তেমন একটা অগ্রগতি লাভ করতে পারিনি। তো যেমন অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী গত বছর যে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান মাত্র হচ্ছে 35.14%। তবে আমাদের এই দেশে এই বিভিন্ন ধরনের শিল্পগুলো হচ্ছে বর্তমানে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা উন্নতি লাভ করতে যাচ্ছি। তো বাংলাদেশের চিনি শিল্পগুলো যদি একটু বলি, বাংলাদেশে কিন্তু চিনি শিল্প আমরা দেখি। তো চিনি শিল্প গড়ে ওঠার কারণগুলো কি? ওই কারণগুলো হচ্ছে ওই তিনটা। একটা হচ্ছে ভৌগোলিক নিয়ামক, একটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, এবং একটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। হ্যাঁ, তো এই তিনটা মানে যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রধান নিয়ামক কিন্তু ওই তিনটাই। মানে একটু আগে হচ্ছে আমরা যেগুলো বলেছিলাম এগুলো, যেমন ধরো যে চিনি শিল্পের আমাদের শুধু একটা মাথায় রাখতে হবে যে কোন শিল্পের কাঁচামাল কোনটা, এটা মনে রাখলেই কিন্তু আমাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। যেমন এখানে বস্ত্র ও বয়ন শিল্প যেটা লেখা আছে, এখানে যদি আমরা একটু চিনি শিল্প লিখি, তো চিনি শিল্প স্থাপনের জন্য যে নিয়ামকগুলো, এই নিয়ামকগুলো তিনটা: ভৌগোলিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং একটা হচ্ছে রাজনৈতিক নিয়ামক। হ্যাঁ, মানে এই তিনটা নিয়ামক। তো যেমন ধরো যে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আছে কি, এখানে কাঁচামালের সহজলভ্যতা লাগবে। তো এখানে কাঁচামালের লভ্যতা যদি অন্য একটা বলি, যে চিনি শিল্পের প্রধান কাঁচামালটা কি আমরা তো জানি, এটা হচ্ছে আখ। তো বাংলাদেশের যে উত্তরবঙ্গে হচ্ছে কয়েকটা জেলা আছে, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে আখ চাষ করা হয়। যেমন ধরো যে রংপুর, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, হ্যাঁ, এই সমস্ত জেলাগুলোতে এই মানে উত্তরবঙ্গ, বিশেষ করে যদি আমরা বলি রাজশাহী বিভাগ এবং হচ্ছে রংপুর বিভাগের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে আখ উৎপাদন করা হয়, আখ চাষ করা হয়। তো এই আখ উৎপাদনকারী এইসব অঞ্চলে হচ্ছে চিনি কলগুলো স্থাপিত হওয়ায় এখান থেকে সহজেই কাঁচামালগুলো সংগ্রহ করা হয়। আবার যদি আমরা দেখি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে, এখানে কিন্তু তেমন একটা আখের কিন্তু চাষ করা হয় না, যার কারণে এদিকে চিনি শিল্প এত প্রভাব বিস্তার লাভ করতে পারেনি। তো বাদবাকিগুলো তো সবই একই। তারপরে জলবায়ু লাগবে, কী ধরনের জলবায়ু? সাধারণত এই আখ চাষটা সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে হচ্ছে আখের ফলনটা বেশি হয়। তো বাংলাদেশে হচ্ছে আমরা এই ধরনের জলবায়ু অঞ্চলের মধ্যে আমাদেরটা আছে। তো যার কারণে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আখ উৎপাদন করা হয়। তারপরে অর্থনৈতিক নিয়ামক, শ্রমশক্তি সহজলভ্যতা, বাজার, উন্নত প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা, এই ধরনের বিষয়গুলো এখানে আছে। তারপরে রাজনৈতিক নিয়ামক, এখানে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা আছে, শিল্পনীতি, এরপরে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। তো চিনি শিল্পের উৎপাদন যদি আমরা একটু বলি, যে আমাদের এই চিনি শিল্পগুলো কিন্তু একদম ওই ঔপনিবেশিক সময় থেকেই কিন্তু বাংলাদেশে এই অঞ্চলে হচ্ছে চিনি কল স্থাপন শুরু হয়েছে। তো স্বাধীনতার পূর্বে বাংলাদেশে অবশ্য স্বাধীনতার পূর্বে 71 সালের আগে বাংলাদেশের চিনি শিল্পের উৎপাদন খুবই কম ছিল। কারণ এই
বেশিরভাগ চিনি কারখানাগুলো পশ্চিম পাকিস্তানে স্থাপিত ছিল, মানে পশ্চিম পাকিস্তানের ধারা হচ্ছে এটা নিয়ন্ত্রিত ছিল। এবং 1971 সালের পর থেকে এ পর্যন্ত চিনির উৎপাদন বিভিন্নভাবেই হচ্ছে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটা জাস্ট তোমাদেরকে একটা সমীক্ষার কথা বলি যে 2000 মানে 2000 এই কয়েক বছর আগে 2013-14 সালে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 1,28,267 মেট্রিক টন। তারপরে 2014-15তে হচ্ছে 78,904 মেট্রিক টন, একটু উৎপাদন কমে গেছে। 2015-16তে এসে হচ্ছে 58,151 মেট্রিক টন। 2016-17তে এসে হচ্ছে 59,984 মেট্রিক টন। এবং 2017-18তে এসে হচ্ছে উৎপাদনের পরিমাণ বেড়ে গিয়ে তখন হচ্ছে 68,603 মেট্রিক টন। তো এইখানে আমরা দেখি যে প্রথম দিকে কিন্তু উৎপাদনের পরিমাণ বেশি ছিল, কিন্তু পরবর্তীতে আবার উৎপাদনের পরিমাণ কমে গিয়ে হচ্ছে আবার উৎপাদন কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করেছে। তো আমরা হচ্ছে বাংলাদেশের এই যে চিনি কলগুলোর বন্টন বা অবস্থান যদি একটু বলি, যে সরকারি পর্যায়ে বর্তমানে বাংলাদেশে হচ্ছে প্রায় হচ্ছে মোট 15টি চিনিকল রয়েছে। এই চিনিকলগুলো হচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে অবস্থিত। এটা কিন্তু চট্টগ্রাম বিভাগে কিন্তু এ ধরনের কোনো শিল্প নেই। এবং ভৌগোলিক এবং জলবায়ুগত প্রতিকূল অবস্থা বিরাজ করায় চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে কোনো এ ধরনের চিনি শিল্প গড়ে ওঠেনি। মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিনি শিল্প হচ্ছে 3টা বিভাগে নেই। তো আমরা যদি বলি যে রাজশাহী বিভাগের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, যেমন ধরো যে রাজশাহী বিভাগের মধ্যে চিনিকলের সংখ্যা আছে হচ্ছে 5টি। এগুলোর মধ্যে হচ্ছে জয়পুরহাটে একটি, নাটোরে একটি, রাজশাহী, পাবনা এবং নর্থ বেঙ্গল সুগার মিল। তারপরে হচ্ছে রংপুরে আছে হচ্ছে 5টি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শ্যামপুর, সেতাবগঞ্জ এবং হচ্ছে রংপুর সুগার মিল। তারপরে খুলনা অঞ্চলে হচ্ছে তিনটি চিনিকল রয়েছে, যেমন এগুলোর মধ্যে হচ্ছে কুষ্টিয়ার জগতি, কেরু অ্যান্ড কোং এবং হচ্ছে মোবারকগঞ্জ সুগার মিলস। তো তবে এইসব চিনিকলের মধ্যে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলটি হচ্ছে বেসরকারি খাতে নির্মিত। 1938 সালে ব্যক্তি মালিকানায় নির্মিত এই প্রতিষ্ঠানটি 1972 সালে জাতীয়করণ করা হয়। তো এছাড়াও হচ্ছে এই কেরু অ্যান্ড কোং বা দর্শনার ওই কোম্পানিতে চিনি ছাড়াও বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং হচ্ছে স্পিরিট উৎপাদন করা হয়। এরপরে হচ্ছে আমাদের ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ, এই অঞ্চলেও হচ্ছে 2টা আছে, একটা হচ্ছে ফরিদপুর সুগার মিলস এবং হচ্ছে একটা হচ্ছে জামালপুরের ঝিল বাংলা চিনিকল। এই কয়টা হচ্ছে চিনিকল রয়েছে। তো চিনি শিল্পের যে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি আমরা একটু বলি, যে বাংলাদেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হলেও এখানে কিছু সমস্যা রয়েছে। যেমন ধরো যে আখের উৎপাদন কম, মানে চিনিকলগুলো প্রতি বছর হচ্ছে উৎপাদন অব্যাহত রাখার জন্য যে পরিমাণ আখ দরকার, এখানে হচ্ছে এ ধরনের মানে সেই পরিমাণে হচ্ছে আখ উৎপাদন হয় না। তো যার কারণে দেখা যায় যে কি বাংলাদেশের আখ উৎপাদনের মৌসুম মাত্র হচ্ছে 4 থেকে 5 মাস। তো ফলে চিনিকলগুলো বছরের 5 থেকে 6 মাস বন্ধ থাকে। তো এই কল বন্ধকালীন শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করতে হয় বলে চিনির হচ্ছে উৎপাদন খরচ হচ্ছে বেশি হয়। তো এরা যদি উৎপাদনটা যদি হচ্ছে কন্টিনিউ করতে পারতো, মানে সারা বছরই যখন উৎপাদনের মধ্যে থাকবে, তখন হচ্ছে চিনিকলগুলো থেকে প্রচুর পরিমাণ চিনি উৎপাদিত হতো এবং মালিকদেরও হচ্ছে মানে চিনিকলগুলো উৎপাদনের খরচও কমে যেত, যার কারণে হচ্ছে শ্রমিকদের বেতন ভাতা বহন করতেও তেমন একটা সমস্যা হতো না। তারপরে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে আখ উৎপাদন অঞ্চল থেকে শিল্পগুলো দূরে দূরে অবস্থিত। যেমন এখানে একটা বলা আছে যে ফরিদপুর সুগার মিলস, এটা হচ্ছে আখ উৎপাদন অঞ্চল থেকে এটা অনেক দূরে হচ্ছে এই সুগার মিলসটা হচ্ছে অবস্থিত।
যার কারণে কি হয়, পরিবহন ব্যয় বেশি হয়। তো পরিবহন ব্যয় বেশি যখন হবে তখন হচ্ছে কি ভোক্তাদেরও হচ্ছে বেশি দামে ওই চিনিটা ক্রয় করতে হয়, তখন মানে বিক্রয় মূল্য বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে কৃষকেরা আখের কাঙ্ক্ষিত মূল্য পায় না। তো কৃষকেরা দেখা যাচ্ছে যেভাবে করলে আখের যখন হচ্ছে ওরা কাঙ্ক্ষিত মূল্য যখন না পায় তখন এরা কী করে, নিকটবর্তী চিনিকলের নিকটবর্তী যে অঞ্চলগুলোতে গুড় তৈরি করা হয়, এই গুড় যেখানে গুড় তৈরি করা হয় এখানে ওরা হচ্ছে ওদের আখগুলো বিক্রি করে দেয়। ফলে দেখা যায় যে কি চিনিকলগুলোতে হচ্ছে আখের সংকট তৈরি হয়। এছাড়াও হচ্ছে চিনিকলগুলোতে বিভিন্ন ধরনের লোডশেডিংয়ের বিভিন্ন সমস্যা হয়, যার কারণে উৎপাদন হ্রাস পায় এবং হচ্ছে মূল্য বৃদ্ধি পায়। তো চিনি শিল্পের বিভিন্ন সম্ভাবনা, চিনি শিল্পের সম্ভাবনার মধ্যে হচ্ছে চিনি শিল্পের উন্নতির জন্য আখের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এখানে হচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। চিনিকলের নিকটবর্তী অঞ্চলে হচ্ছে আখ চাষের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ। এবং হচ্ছে আখের উৎপাদন ব্যয় কমানোর জন্য হচ্ছে বিস্তীর্ণ এলাকা ব্যাপী হচ্ছে যারা কৃষক আছে সবাইকে হচ্ছে আখ চাষের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, মানে তাদেরকে হচ্ছে আখ চাষ যাতে করে সেজন্য তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এবং এই চিনি কলগুলোতে আখ সরবরাহের জন্য দ্রুতগামী পরিবহন ব্যবস্থা এবং রাস্তাঘাটের উন্নয়ন ঘটাতে হবে। কারণ কি আখটা কাটার পরে যদি হচ্ছে এটা মাঠে কিছুদিন রাখা হয় তবে ওই আখটা হচ্ছে শুকিয়ে যায়, মানে রসটা শুকিয়ে যায়। তো রসটা যখন শুকিয়ে যাবে তো স্বাভাবিকভাবে হচ্ছে এখান থেকে তেমন একটা চিনি উৎপাদন হবে না। তো এছাড়াও হচ্ছে উন্নত উচ্চ ফলনশীল জাতের বীজ এবং চারা ব্যবহার করে আখের উৎপাদনটা আরও বাড়াতে হবে। তো এই ধরনের কিছু আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি চিনি শিল্পের উন্নয়নের জন্য। তো এখন হচ্ছে আমরা সিমেন্ট শিল্পটা একটু দেখি। 1971 সালের পূর্বে দেশে সিমেন্ট শিল্পের হচ্ছে তেমন একটা বিকাশ লাভ করেনি। তখন মূলত ওই যে ছাতকের সিমেন্ট কারখানায় হচ্ছে সিমেন্ট উৎপাদন হতো। তবে স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে এই শিল্পটা হচ্ছে প্রসার লাভ করেছে। বর্তমানে বাংলাদেশ এশীয় সিমেন্ট শিল্প কারখানার পাশাপাশি বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল সিমেন্ট কোম্পানি, যেমন ধরো যে হোলসিম, হাইডেলবার্গ, লাভাস, সুরমা, সিমেক্স ইত্যাদি শিল্পে হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো আমরা জানি যে এই শিল্পের জন্য যে প্রধান কাঁচামাল, এই প্রধান কাঁচামাল হচ্ছে কাদামাটি এবং হচ্ছে চুনা পাথর প্রয়োজন। তার মানে হচ্ছে কাদামাটি এবং চুনা পাথর হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। এ কারণে বাংলাদেশের হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোতে সিমেন্ট কারখানা বেশি গড়ে উঠেছে। তবে জিপসাম, ক্লিংকার, আইয়াস ইত্যাদি আমদানি করে এই কারখানাগুলোতে হচ্ছে ব্যবহার করা হয়। তো আমরা যদি বাংলাদেশের মানচিত্রটার দিকে যদি একটু দেখি তাহলে আমরা হচ্ছে সিমেন্ট কারখানাগুলোতে দেখব। বাংলাদেশে বর্তমানে 38টি সিমেন্ট কারখানার মধ্যে 34টি সিমেন্ট কারখানা হচ্ছে উৎপাদন কার্যক্রম ব্যাহত রয়েছে। মানে বাংলাদেশের মোট সিমেন্ট কারখানা হচ্ছে 38টি এবং কার্যক্রম চলমান আছে হচ্ছে 34টিতে। তো এগুলোতে মধ্যে যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে দেখি। চট্টগ্রাম বিভাগে অনুকূল পরিবেশের জন্য হচ্ছে সিমেন্ট কারখানা গড়ে উঠেছে এবং চট্টগ্রামে যে সিমেন্ট কারখানাটা আছে এটা 1975 সালে প্রতিষ্ঠিত এবং এখানের উৎপাদনের পরিমাণ প্রায় হচ্ছে 6 লক্ষ মেট্রিক টনের উপরে। এছাড়াও হচ্ছে চট্টগ্রামের আরেকটি সিমেন্ট কারখানা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট কারখানা, এটা হচ্ছে 1995 সালে অবস্থিত। এরপরে হচ্ছে খুলনা বিভাগে দেখি। খুলনা বিভাগে হচ্ছে মংলা বন্দরের নিকটবর্তী হচ্ছে মেঘনা সিমেন্ট কারখানা রয়েছে। এটা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এই কারখানা অন্যান্য উপাদানের সাথে বিদেশ থেকে খণ্ড পাথর আমদানি করে হচ্ছে এই কারখানা উৎপাদন করা হয়। এরপর ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটের নিকট হোলসিম সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। এটি 1996 সালে প্রতিষ্ঠিত। এই কারখানার উৎপাদন ক্ষমতা হচ্ছে 2 লক্ষ মেট্রিক টন। তো পরবর্তীতে এখানে আরও কয়েকটি সিমেন্ট কারখানা গড়ে ওঠে, যেমন ফ্রেশ সিমেন্ট কারখানা। এছাড়া হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতেও হচ্ছে সিমেন্ট কারখানা রয়েছে। এরপরে সিলেটে
সিলেটে দেখি, সিলেটের সুনামগঞ্জের ছাতকে 1940 সালে সর্বপ্রথম বাংলাদেশের সিমেন্ট কারখানা হচ্ছে, মানে ছাতকের সুনামগঞ্জের হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা। এটা হচ্ছে 1940 সালে প্রতিষ্ঠিত হয়। পূর্বে হচ্ছে এই কারখানার নাম ছিল হচ্ছে আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা। এই কারখানায় সুনামগঞ্জের টেকেরহাট, বাগলিবাজার, ভাঙ্গারহাট প্রভৃতি স্থানে চুনাপাথর এখানে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে রংপুর বিভাগ। রংপুর বিভাগে হচ্ছে জয়পুরহাটের একটা সিমেন্ট কারখানা আছে। এটার বার্ষিক উৎপাদনের পরিমাণ হচ্ছে 7 লক্ষ মেট্রিক টন। তো সিমেন্ট শিল্পের কিছু সমস্যা রয়েছে। তো বাংলাদেশ হচ্ছে পূর্বে হচ্ছে সিমেন্ট উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ ছিল না, ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিশ্ববাজার থেকে আমাদেরকে সিমেন্ট কিনে আনতে হতো, আমদানি করতে হতো। তবে বর্তমানে হচ্ছে বা আমাদের দেশটা হচ্ছে সিমেন্ট উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। যুক্তরাষ্ট্রের গ্লোবাল সিমেন্ট এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 25,000 কোটি টাকার সিমেন্ট বাজারে রয়েছে। তো এই 2018-19 অর্থ বছরে বাংলাদেশ বিশ্ববাজারে প্রায় $1,04,00,000 সমমূল্যের হচ্ছে সিমেন্ট রপ্তানি করেছে, এবং এটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে আমাদের দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমারে হচ্ছে সিমেন্ট রপ্তানি করে। তো এই শিল্পের হচ্ছে কিছু সমস্যা রয়েছে: কাঁচামালের ঘাটতি, শক্তি সম্পদের অপ্রতুলতা, যন্ত্রপাতির অভাব, দক্ষ শ্রমিকের অভাব, মূলধনের অভাব, শ্রমিক অসন্তোষ, এই বিভিন্ন ধরনের হচ্ছে সমস্যা রয়েছে। সরকারি এবং হচ্ছে বেসরকারি প্রচেষ্টার ঘাটতি রয়েছে। এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে সার কারখানায়, যেটাকে হচ্ছে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বলা হয়। তো কৃষি প্রধান দেশে কৃষির উন্নতির জন্য হচ্ছে সার খুবই একটা প্রয়োজনীয় উপকরণ, কারণ কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে সার প্রয়োগ করা জরুরি। তো বাংলাদেশে হচ্ছে জৈব সার হচ্ছে আমাদের সরবরাহ পর্যাপ্ত নয়, যার কারণে হচ্ছে আমাদের কৃত্রিম সারের উপর নির্ভর করতে হয়। তো আমাদের বাংলাদেশের যে সার কারখানাগুলো রয়েছে, স্বাধীনতার পূর্বে বাংলাদেশে ফেঞ্চুগঞ্জ এবং ঘোড়াশাল সার কারখানায় হচ্ছে সার উৎপাদনের পরিমাণ খুবই বেশি ছিল। তো 1971 সালের পর হচ্ছে অনেকগুলো সার কারখানা গড়ে ওঠে। তার মানে বাংলাদেশের হচ্ছে সার কারখানা হচ্ছে ঘোড়াশাল এবং হচ্ছে ফেঞ্চুগঞ্জ, এই দুইটা মনে রাখতে হবে। তো এখন আমরা হচ্ছে সার কারখানাগুলো যদি দেখি, ঢাকা বিভাগের মধ্যে আছে হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল, পলাশ ইউরিয়া সার কারখানা, জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে যমুনা নদী যমুনা সার কারখানা, এগুলো আছে। তারপরে চট্টগ্রাম বিভাগের মধ্যে আছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানা, চট্টগ্রামের হচ্ছে ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা। তারপরে হচ্ছে সিলেটের মধ্যে আছে হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, অ্যামোনিয়া সালফেট সার কারখানা, হবিগঞ্জ। তো এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম 1961 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে ফেঞ্চুগঞ্জ হচ্ছে সার কারখানা। তবে এই কারখানাগুলোতে হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহৃত করা হয়। তো বাংলাদেশের হচ্ছে সার কারখানাগুলোর নাম যদি আমরা একটু বলি, ইউরিয়া সার ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যেখানে হচ্ছে ইউরিয়া উৎপাদন করা হয়। তারপরে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড, এখানে এসএসপি এবং এএসপি। তারপরে হচ্ছে কাফকো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে ইউরিয়া উৎপাদন করা হয়। আশুগঞ্জ ফার্টিলাইজার আছে, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার কোম্পানি, তারপরে ডিএসপি ফার্টিলাইজার, তারপরে হচ্ছে শাহজালাল সার কারখানা। তো
এই কতগুলো হচ্ছে সার কারখানা আছে। তোমরা এই মানচিত্রের মধ্যে একটু দেখে নাও যে বাংলাদেশের এই যে সার কারখানাগুলোর অবস্থান। তো সার শিল্পের যে সমস্যাগুলো আছে, কাঁচামালের ঘাটতি, কারণ এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে অধিকাংশ কারখানা হচ্ছে ক্ষমতা অনুযায়ী সার উৎপাদন করতে পারে না। শক্তি সম্পদের অপ্রতুলতা, এখানে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের অপ্রতুলতার দরুন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। তারপরে হচ্ছে এখানে যন্ত্রপাতির অভাব, দক্ষ শ্রমিকের অভাব, মূলধনের অভাব, এছাড়াও হচ্ছে বিভিন্ন কারণ আছে। তারপরে বাংলাদেশের হচ্ছে পোশাক শিল্পটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশের দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে পোশাক শিল্প বর্তমানে হচ্ছে একক উৎস হিসেবে কাজ করছে। তৈরি পোশাক বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয়ের হচ্ছে একটি অন্যতম প্রধান উৎস। এটি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তো বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ইতিহাস খুব বেশি নয়। এটা হচ্ছে 1960-এর দশকের দিকে দেশে প্রথম তৈরি পোশাক শিল্প স্থাপিত হয়। স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে হচ্ছে এটি গড়ে ওঠে। তবে বিশ্ব অর্থনীতিতে 1950-এর দশকে উন্নত দেশগুলোতে শ্রমিক ইউনিয়ন উচ্চ মজুরির দাবিতে খুব শক্তিশালী হয়ে ওঠে। ওই সময় তারা শ্রমিকদের নিম্ন মজুরির বিনিময়ে এ খাতকে উদীয়মান অর্থনীতির দেশ হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ায় স্থানান্তর করে। পরবর্তীতে উন্নত দেশগুলো এর মাধ্যমে উচ্চ রপ্তানিযোগ্য দেশগুলোর মধ্যে আরও বিধিনিষেধ আরোপ করে কোটা পদ্ধতির মাধ্যমে। তো এবং তখন উৎপাদনকারীরা আরও কম মজুরি দেশে হচ্ছে এই শিল্পকে স্থানান্তর করে। এরই ধারাবাহিকতায় 1980 সালের দিকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ শুরু হয় এবং হচ্ছে উৎপাদন কার্যক্রমও শুরু হতে থাকে। তো এই শিল্প গড়ে ওঠার জন্য যে নিয়মগুলো আছে, এই নিয়ামকগুলোও একই নিয়ামক, একটু আগে যেগুলো বলেছি। একটা হচ্ছে ভৌগোলিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং একটা হচ্ছে রাজনৈতিক নিয়ামক। এই নিয়ামকগুলো কাজ করে। তো বাংলাদেশের হচ্ছে যে পোশাক শিল্পগুলো আমরা এখানে অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের পোশাক শিল্পে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো কাঁচামাল আমদানি করতে হয় আমাদেরকে। কারণ এই শিল্পের জন্য হচ্ছে গার্মেন্টস শিল্পসমূহ অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল বিদেশ থেকে ক্রয় করতে হয়। হ্যাঁ, তো যার কারণে এদেশের পোশাক শিল্পের হচ্ছে দাম বেড়ে যায়, পোশাকের দাম বেড়ে যায়। দক্ষ শ্রমিকের অভাব, এই কারখানায় যারা কাজ করে তার মধ্যে হচ্ছে 85% হচ্ছে অশিক্ষিত এবং আধা শিক্ষিত এবং হচ্ছে অদক্ষ মহিলা। তারপরে হচ্ছে আমদানিকারক কর্তৃক কোটা। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম সমস্যা হলো আমদানিকারক দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানির উপর কোটা আরোপ করে। ফলে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দেয়। মানে এটা হয়েছে কি, কোটা পদ্ধতি বাদ দিয়েছে হচ্ছে 2013 সালে 23 এপ্রিল সাভারের যে রানা প্লাজায় পোশাক শিল্পের 8তলা বিল্ডিং ধসে প্রায় হচ্ছে 1175 জন পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। এবং এই কারণে হচ্ছে কোটা পদ্ধতির হচ্ছে কোটা আরোপ করে, যার কারণে হচ্ছে আমাদের হচ্ছে রপ্তানিযোগ্য পোশাকগুলোকে বাজারে প্রবেশ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয়। তারপরে হচ্ছে রপ্তানির ক্ষেত্রে বিলম্ব। আমাদের তৈরি পোশাক রপ্তানিকারকগণ বিদেশ থেকে সুতা প্রাপ্তিতে বিলম্ব, শুল্ক জটিলতা, বিভিন্ন কারণে সময়মতো পোশাক সরবরাহ করতে পারে না। তারপরে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা। বর্তমানে বেশ কিছু রপ্তানিকারক দেশের সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে, যেমন ধরা যায় ভারত, চায়না, হংকং, সিঙ্গাপুর প্রভৃতি দেশ তৈরি পোশাক শিল্পে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। তো আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য বাংলাদেশকে এসব দেশের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। এগুলো হচ্ছে সমস্যা। তারপরে হচ্ছে উন্নয়নের উপায়, মজুরি প্রদান করতে হবে। বাংলাদেশের শ্রম অনুযায়ী পোশাক শিল্পে হচ্ছে দৈনিক 8 ঘন্টা নির্ধারিত। তবে বাংলাদেশে অনেক কারখানাতে অতিরিক্ত সময় কাজ করানো হয় এবং অতিরিক্ত সময় কাজ করার বিনিময়ে তাদেরকে হচ্ছে অতিরিক্ত সময়ের জন্য তাদেরকে মজুরি দিতে হবে এবং নারী পুরুষদেরকে সমান মজুরি দিতে হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কাজের সুষ্ঠু পরিবেশ উন্নত পরিবেশ বজায় রাখতে হবে।
পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে কারখানাগুলোর মধ্যে, অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এবং বিপদকালীন সময় যাতে দ্রুত সময় বের হতে পারে তার ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও কারখানার ভিতরে স্বাস্থ্যকর পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। বেতন ভাতা প্রদান করতে হবে। পোশাক শিল্পে কর্মরত মহিলাদেরকে বিশেষ করে প্রতি বছর বেতন বৃদ্ধি, তারপরে মাতৃত্বকালীন ছুটি ভাতা, ক্ষতিপূরণ ভাতা, বোনাস, বিভিন্ন বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। নারীদের কর্মসংস্থানের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, উচ্চ উপযুক্ত শিক্ষা, ট্রেনিং, কাজের সুযোগ দিতে হবে। ঋণ প্রাপ্তি, শিল্প ঋণ প্রাপ্যতা পোশাক শিল্পের বিকাশের আরেকটি কারণ। বিনিয়োগ ও উৎপাদন ব্যবধানে স্বল্পতার কারণে দ্রুত সময়ে উৎপাদন ব্যয় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রুত এবং সহজ শর্তে এসব শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। তারপর শিল্পনীতির বাস্তবায়ন। বাংলাদেশের পোশাক শিল্প উন্নয়নে সরকারের উদার শিল্পনীতির পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। তো এগুলো বিষয়। তো আজকের ক্লাসে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে উপস্থিত ছিলে, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।